আমায় কি তোর মনে পড়ে, আমায় কি তোর মনে পড়ে, আমায় কি তোর মনে পড়ে, তোর প্রবাসে থাকি রে। ফুলের টিয়া পাখি কার বিরহে আজো ঝরে আখি, খাঁচা ছেড়ে গেছে আমার মনের টিয়া পাখি রে, মনের টিয়া পাখি কার বিরহে আজো ঝরে আখি। আচ্ছা, মুসলমানের মধ্যে একটা মেয়ে ছিল, বসরাই নগরে বাস, যার উটের পা ভেঙে গেলে কাবা শরীফে যাচ্ছে তো মক্কায়, ওই কাবা ঘরটা তার সামনে এসে দাঁড়াইছিল আল্লাহর ইচ্ছায়। চেনেন তো? বসরাই নগরে বাস ছিল রাবেয়া বসরি। অন্তর দিয়ে দেখুন ভেবে, ওই মেয়েটার কথায় শেষ বিচারের দিনে হাসরের ময়দানে একটা মেয়ের কথায় ৭০,০০০ লোক পার হয়ে যাবে। বিয়ে করেছে। আমি বলি কাব্য সবাই একদিন এসে হাসান বসরি তার সামনে দাঁড়ায়, ডাক দিয়ে বলছে, তাই রাবে আমি তোমাকে শাদী করতে চাই। শুনিয়ে রাবেয়া বলছে হাসান বসরির কাছে, ও হাসান তুমি তো একজন সুধী, আমারে যে করবে শাদী, আমারে শাদী করার মতো কি ক্ষমতা আছে? সব নারী তো স্বামীর ক্ষমতা দেখতে চায়, তুমি দেখাও আমায় তোমার কি ক্ষমতা আছে আমাকে শাদী করতে। হাসান বলছে, শোনো তুমি নারী, আমি যদি ইচ্ছা করি পানির পরে যায় নামাজ বিছায় নামাজ করতে। রাবেয়া বলে, এই কথায় যে বড় সাংঘাতিক ক্ষমতা, তাহলে দেখাও। সবাতে জানানো ভালো, পানির পরে যায় নামাজ বিছায় নামাজ আদায় করেছিল। বলে গুণ তো দেখলে, আর দূরে থাকো কেন? আমি বলি সবার ভাষা ওই দৃশ্য আর ওই কথা শুনিয়ে রাবেয়া বসরির তীরে দাঁড়িয়ে খিলখিল করে আসে। বলে হাসছো কেন? ডাক দিয়ে বলছে হাসানের কাছে, হাসান তুমি পানির পরে নামাজ করেছো, যায় নামাজের অবলম্বন তো পানি আছে। বলে এসে কারো ক্ষমতা আছে? বলে আমি তো একটা নারী, আমি যদি ইচ্ছা করি কি বলবো তোমার ঠাই, যেখানে কোনো অবলম্বন নাই সেই শূন্য আকাশে যায় নামাজ বিছায় নামাজ করতে পারি। বলে কথা নাও দেখাও। সবাতে জানানো ভালো, বিসমিল্লাহ বলে যায় নামাজটা হাতে তুলে নিল, শূন্য আকাশে মেলে দিল। খুলে বলি কাব্য সবার বাকে, আমি বলি জ্ঞানী সবাই, আল্লাহ নামের প্রতিভায় শূন্য আকাশের গায়ে যায় নামাজ বিছানো থেকে পবিত্র কলেমা মুখে বলে যায় নামাজের ঘরে গিয়ে চলে নামাজ করেছে সমাধান। আমি বলি সবার আগে নামাজ শেষ হলে পরে হাসানকে বলছে উঠে এসো ওইখান থেকে। হাসান করে মানা, উড়ে বাবা কি ক্ষমতা, ওখানে আমি যেতে পারবো না। বলে কোনো ক্ষমতা না। এ কি ক্ষমতা জানো? তুমি পানির পরে বেশি আছো, ও তো মাছের আবার। আল্লাহ ছোট্ট মাছের মধ্যে ক্ষমতা দিয়েছে, জলের পোকার মধ্যে দিয়েছে বেঁচে থাকে। আর আমি শূন্য ভরে আছি, বলি তোমার কাছাকাছি ইয়ে পরে ছোট্ট একটা জিনিস মাছি। আল্লাহ মাছির মধ্যে ক্ষমতা দিয়েছে। তাহলে তুমি আর আমি শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে করেছি। হ্যাঁ, তুমি যা পারো মাছেরা পারে, আমি যা পারি মাছিরা পারে। আল্লাহ তাদের দিয়েছে, আমাদের। তবে আমি তোমাকে শাদী করতে পারি, আমার কয়েকটা কথা জবাব দেবে? জবাব পেলেও আমি শাদী করবো। কি? বলে আমি কোথায় ছিলাম আর কোথায় ফিরে যাব, আমার আমল নামাকে আমি হাতে হাতে পাবো? বলে সে তো আল্লাহ জানে। বলে তাহলে তুমি যদি কিছুই না জানো, শুধু কি দেহের কামনায় আমি তোমার কাছে যাব? আপনাদের কি এখনো শোনার আশা আছে? না বিয়ে করা মানুষকে নিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জায়গায় যা লিখে গেছে, বিয়ে করি আমরা তা পাই না। এই জন্য মনে করি বিবেচনা, জীবনটা শুধু শুধু কাম। শোনেন, ভালো মানুষ হলি ভালো চল মেয়ে নাও হতে পারে। একটা সত্যি কথা শোনেন, ইতিহাসের কথা। ব্যারিস্টার সিয়াদ দাসের নাম শুনেছেন? ব্রিটিশ আমলে ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস, যার আঙুলের আইনের ইশারায় ইংরেজ জজ কেঁপে উঠত। উনি সব দেশপ্রেমিকের পক্ষে দাঁড়াতেন। এই বিনয় বাদল, দীনেশ, ঋষি অরবিন্দ এদের হয়ে কেস লড়তেন। ওনার বিপক্ষে যে ব্যারিস্টার ছিল একই সাথে পাশ করে এসেছিল।
জজ কোর্টে ওই বিপরীত ব্যারিস্টারকে 100টা কেসে হারালো। হারায় হাত দেয় না, শেষে কেস শেষ হলো। হাত দিয়ে বলছে, বন্ধু তোমার লজ্জা করা উচিত, ব্যারিস্টারি ছেড়ে দেওয়া উচিত। বলছে কেন? বলে এই কোর্টেই 100টা কেসে হেরেছ আমার কাছে, লজ্জা করে না বন্ধু? লোকটা একটু দম খেয়ে বলছে, শোনো, হারার জীবনে আমি কি করেছি জানো? উপরওয়ালার শরণ নিয়েছি, তাই এক জায়গায় আমাকে জিতিয়েছে। এ জগতে আমি চেষ্টা করে যা না পেরেছি তার স্মরণে তাই হয়েছে। কি বলে, আমার 3টে ছেলে মুনসেফ, মানে বিচারক, জজের নিম্ন পর্যায়ে, আর তোমার একমাত্র ছেলে এমএ পাস করে তার আসল নাম মানুষ ভুলে গেছে, ব্যারিস্টার সিয়াদ দাসের ছেলে হয়েছে ভম্বল দাস। এমএ পাস করার পরে মদ গেজা খেয়ে বেড়াতো ভম্বল দাস। নিজের ছেলের মন্দ শুনে নিজের কানে নিজে জানে, তবুও কেমন জানো হাতটা ছেড়ে দিয়ে মুখটা কালা করে যখন বাড়িতে ঢুকছে, এই সময় তাকে এমএ পাস ছেলেটা মদ খেয়ে টলতে টলতে বেরিয়ে যাচ্ছে। বলে দাঁড়াও, বলে সময় নেই বাবা, বন্ধুরা দাঁড়িয়ে আছে। বলে আমি তোমাকে জন্ম দিয়েছি, খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, এমএ পাস করাইছি, তার জন্য তো আমি কোনোদিন 1 মিনিট সময় পাইনি। আজ তোমাকে জন্মের ঋণী করে বলছি দাঁড়াও, আমার প্রশ্নের জবাব দিয়ে যাও। ছেলেটা মাথা নিচু করে দাঁড়ালো। বলো বাবা। শুনবেন, যত জ্ঞানী নরে ভনিতা না করে ব্যারিস্টার সিয়াদ দাস বলেছিল, সোজা সোজা লোকে যে তোমাকে ভম্বল দাস বলে তা কি তুমি জানো? তাকালো, মদের নেশায় চোখ দুটো লাল। বলে কি ব্যাপার, রক্ত চক্ষু করে তাকাচ্ছ, মারবে নাকি? সে কাজটাই বা বাকি রাখো কেন? তোলো বাবার গায়ে হাত। বললো না বাবা, গায়ে সয়ে গেছে তো, আর তুমি তো আমার বাবা, লোকে বলে তাই কিছু বলি না, তুমি যা ইচ্ছা বলো, তোমার আর গালাগালি আছে? বলে লজ্জা করে না? বলে আমার তো করে, তোমার মতো ছেলেকে জন্ম দেওয়া আমার করে, তোমার করে না, আমি সম্মানী মানুষ। বলে বাবা আমি যাই। বলে জবাব দেবে না? বলে সহ্য করতে পারবে না বাবা। বলে আমি তো আইনের মানুষ, ব্যারিস্টারি পাস করেছি, তুমি যদি আইনের মধ্যে কথা বলো আমি জানতে, আমি বুঝবো। বলে তাহলে বুকটাকে শক্ত করো বাবা। বলে করেছি, তুমি বলো। ডাক দিয়ে করে বর্ণনা তখন যে বাবা আমাকে তো ভালো ছেলে রূপে তুমি জন্ম দাও, তার মানে একটা ভালো সন্তান পেতে গেলে আল্লাহর দরগায়, ভগবানের মন্দিরে, কোন কামেল পীরের কাছে, কোন সৎ গুরুর কাছে আশীর্বাদ নিয়ে সন্তান জন্ম দিতে। তুমি কি তা করেছো? নতুন বিয়ে করে তোমাদের দুজনের উচ্ছৃঙ্খল কামনার মধ্যে আমার আমি এমএ পাস করার পরে কত ভালো কাজে গেছি, সেখানে রস পাইনি বাবা। আমি ফিরে এসেছি, চেষ্টা করেছি, যেখানে ভালো না লাগে সেখানে তো থাকা যায় না, এই মন্দ কাজে আমার রস। তাই বাবা আমার জন্মের জন্য তো আমি দোষী না, আমার জন্মের জন্য যারা দোষী তাদের তো কিছু বেশি কথা শুনতে হবে। তাই ডাকাত হলে ছেলের বাবাকে ধরে না। এই জন্য মনে করুন, বিবেচনা মা কবি গানে হিসাব করে, কামনার অন্ধকারে যে ছেলের জন্ম হয় সে যদি কোন জায়গার কৃপা না পায় সে ভালো হয় না। ভালো আমি বলি সবার কাছে, বাবা হয়তো 5 ওয়াক্ত নামাজের পরেও 1 ওয়াক্ত পড়ছে, তাহাজ্জুদ নামাজটা চোখের জলে বুক ভাসাচ্ছে, নিজের জীবনটা তরাইছে, ছেলেকে তো হাতে ধরে নামাজে নিয়ে যায় না। 10 টাকা ছেলের না বাবা। এই জন্য মনে করো বিবেচনা, সমাজে অর্থ শিক্ষার অহংকারে মানুষগুলো মেতে গেছে। আমি রামকৃষ্ণ, আমি একটা জিনিস বুঝেছি, বিষ আর অমৃতে পার্থক্য কোথায় জানি? ব্যবহার। ওই বিষই অমৃত হয়, ওষুধ হয় কখন? যদি ওর ব্যবহারটা জানা যায়। সংসারের মানুষ ব্যবহার জানে না। স্ত্রীকে সবসময় স্ত্রীবাদী কাজ হয় না, কখনো কখনো তার চিন্তা ভাবনা পাল্টাতে হয়।
এই জন্য মনে করো ধারণা ওই নিয়ে তর্ক করি হবে না নরেন রে। ও আমি লরেন করি না। ওরে আমার বিয়ে পাস করতে 9.5 ক্লাস বাকি না, আমার মেট্রিক পাস করতে 9.5 ক্লাস বাকি। কারণ আমি যখন পাঠশালায় যাই গিয়ে দেখতে পাই ঢুকিও নাই চাটাই আর দোয়াত পাতা। আগে তো ওই পাতার বলে লিখতে হতো এই বগল দাবা। আপনি তো পড়িছেন না পাকিস্তান আমলে বাংলাদেশ স্বাধীনের সময় ধরেন আমার 10-11 বছর বয়স। কোড়োর কালি মানে কি কয়লা, তখন সুলেখা কালির বড়িও আসি নাই, তাল পাতায় আঁকিয়ে দিত, তার মধ্যে টানতি হতো, আমরা কয়লা গুঁড়ো করতাম। তারপরে স্কুলে যাইয়ে কার কালি গণ সরস্বতীর কৃপা তার মন তো শিখেছিলাম, কালীগুটি কালীগুটি সরস্বতীর পায় অমুকের গণ কালি আমার পথে আয়। এরপরে একটা জিনিস এইটা কি ঝুলিয়ে পড়তো, টান দিয়ে উপরে উঠতো, আমি ফেলাতাম না। ঠাকুর মারা কত যে ফোটা না খালি মোটা আছে, ওই একবার মটকায় 2 পাশে খোস পড়িয়ে যেত। এখন ওই যে কালি সিটিয়ে সিটিয়ে লাগতো, ওই কালি সিটিয়ে লাগলেও তার পণ্ডিত মশাই গম পড়তো, হঠাৎ বাড়ি দিত, ওর সাথে ওই কালি শুদ্ধ এই পর্যন্ত মাল এই তাকতি উঠোই লইয়া সাদা কালার কাবাব হতো। বাড়ি গেলি আলিফ লায়লার দত্তর মতো মা ভাবতো যে কোনটা আমার, তোয়াই তোয়াই আনিয়ে তারপরে বসতো এই দিয়া। ওই দত পাতা বগলে করিয়ে মানুষ সেই সময় যে শিক্ষা আহরণ করেছে, এখন কি এই ভালো ভালো খাতা কলম ডট পেন দিয়ে তা পাচ্ছে, তা মানুষ নাকি উন্নত। এই জন্য মনে করুন বিবেচনা, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে? কিসের জবাবে মানুষগুলো আজকাল এই হয়ে গেছে বলতে পারে। ওর জন্য দায়ী পরিবেশ। মোড়ে মোড়ে এত মসজিদ ছিল না, ঘরে ঘরে এত নামযজ্ঞ কীর্তন হতো না। আজকাল মোড়ে মোড়ে মসজিদ, ঘরে ঘরে মন্দির, কিন্তু মানুষগুলো তো মানুষ হচ্ছে না নরেন। মানুষগুলো যে দিন দিন কেমন অমানুষ হয়ে যাচ্ছে। আমেরিকার খবর এখানে ইন্টারনেটের সাথে সাথে পাচ্ছি, 2 মিনিট আগে ঘটে যাওয়া সংবাদ আমি মোবাইল টেপার সাথে বেরোচ্ছে। দূরের জিনিস কাছে এসেছে, কাছের জিনিস দূরে চলে গেছে। নিজের মা বাবার প্রতি কারো ভক্তি নাই। দেখেন, এই জন্য মনে করি বিবেচনা। আচ্ছা মিলন দেবতা একটা দুয়ো দিয়ে না, মিলনের মধ্যে গেছে ওরে কোন দিনে খুলিবে নৌকা মাঝি, তাই আমার তুমি আমার ডেকে ও তোমার কোন দিনে, তোমার কোন দিনে আরে কখন আমারে জানায়। দেখছেন বিজয় সরকার, আমি তার কোলে উঠে মানুষ এইভাবে আঁটুতে হাত বাঁধাইয়ে আর এক হাত সাপের মতো ফনা কর। চিকন মানুষটা তো চোখগুলো ভিতরে ঢুকে, আবার তা বিরিয়াল চোখ একটু সাদা, ঠোঁটটা কাটা আসিয়ে বললি নাক টাকটি রাঙা মাসুরে বাঁধে। আমার দাদু তো কবির আসরে উঠতে গেছে, কাঁচা ঘুরিয়ে দিতাম বাবার গুরুদেব। আমার বেশি রাগ হলি কত বাড়িয়ে দামড়া। উনি আসরে দাঁড়ায় গাচ্ছে, পাগল বিজয় বলে চিত চোর আসবে কি জীবনে মোর। আমরা নাতিরা কথাম পাগল বিজয় বলে জুতো চোর আসবে, মানে ওই কবির আসরে বসলি প্রায় জুতো চুরিয়ে নিয়ে যেত। কোনোদিন রাগ করিনি, কোনোদিন রাগ করিনি। অত বড় রসের মানুষ হয় না। আমার বাবা আমাকে ব্যারিস্টার পড়াবে, বিলেত পাঠাবে। আমরা 3 ভাইয়ের মধ্যে আমি ছোট। বিজয় সরকার কইছিল রসিক কারে ব্যারিস্টারি পড়াবি, ও তো কবি গাল। গজা না আমার কোনো ছেলেকে কবি হতে দেবো না, গজা তোর ইচ্ছে হবে, আমি দেখছি ও কবি গাবে। আমি বললাম দাদু আমি ক্লাস 7-এ পড়ি,
বললাম দাদু আমি কোনোদিন কবি গাবো না। বলে তুই জানিস না বিজয় সরকারের কথা মিথ্যে হয় না। আমি বললাম আমি মিথ্যে করে দেবো। বলে তাহলে তো জানবো যে আমাকে ঠকানোর মতো কেউ এসেছে। বললো তুই কি হবি? আমি বললাম আমি যাত্রার নায়ক হব। আর হয়েছিলাম তাই। কিন্তু বিজয় সরকার কখনো মিথ্যা বলতেন না। ওই বেডকের মানুষটা আসরে দাঁড়ায় যখন গান গাতো মনে হতো যেন আসমানের কোন ফেরেশতা। অত বড় সুন্দর দেখাতো না। গানের মধ্যে বিজয় সরকার যত সুন্দর। আমি মাঝে মাঝে তাকাইয়ে কাঁদতাম। কত কাঁদিস কেন? আমি বললাম আমার দাদু হারাই গেছে। তুমি আমার দাদু না? বলে না আমি আছি রে, এখন যে আমি সবার। এই প্রেমিকের কণ্ঠের গান আর আমার মতো অপ্রেমিকের গানের মধ্যে অনেক তফাৎ আছে। তাই উনি বললেন কাকে? ওই দয়াল মাঝিকে। মাঝিকে ওরে কোন দিনে খুলিবে নৌকা মাঝি, তাই আমারে পিছনে যদি পড়ে যায় দয়াল আমায় ডেকে লইল। বলেছিল যে আমি আল্লাহ। আমি নমরুদ বা সাদ্দাতের কথা বলছি না, মনসুরের কথা বলছি। আয়নাল হক ওরে কিন্তু হালাল মনসুর বলতে না। আমি বলে সবাই হালাল মনসুর, অথচ দাবি করেছে খোদাই দাবি। আবার নমরুদ সাদ্দাত খোদাই দাবি করেছিল, কিন্তু তাদের বেহেশতেও যাওয়া হলো না। নাকের মধ্যে মশা ঢুকিয়ে ফেলিয়েছি জুতো দিয়ে বালতি আর একদম। কিন্তু মনসুরকে হালাল মনসুর বলতে হলো কেন জানে? ওর মাথা কেটে ফেলেছে, কাটা মাথায় বলছে আইনাল হক। পোড়াইয়ে ছাই করে সাগরের জলে ভাসিয়ে দিয়েছে, ছাই বলছে আইনাল হক। ওকে বলতে হবে হালাল মনসুর। কারণটা কি জানে? ও যে শরীয়ত শেষ করে মানবতের ভিতরে গিয়ে কামেল পীরের কাছে বায়াত হয়ে ও দর্শন করেছিল যতকে কল্লা ততকে আল্লাহ। এই জন্য ওকে পিছনে ফেলা দরকার। ওই দয়াল মাঝি কত শত যাত্রী দিবা কি রাত্রি, আরে বেলা কি পোষা পাখি। উনি পরে বিয়ে করছিলেন 7 বার।
তো আমি একদিন প্রশ্ন করেছিলাম, সবাই যা সাহস পেত না, দাদু হিসাবে আমি তা করতাম। আমি বললাম, দাদু তোমার আগের বউরি নিয়ে এত সুখ্যাতি করলে, তাই পরের এই সেনালি বুড়ি নিয়ে কিছু করলে নাই, সাতপাড়ের বাটপা শালা কি কোষ, আমার বউরি মন্দ কোষ, বুড়ি তখন বাইশ। আগের বোন নাম বিনাথানি, পরের বউয়ের নাম হচ্ছে প্রমোদা, মাত্র কয়েক বছর আগে মারা গেছে। তাই আমি বললাম, তোমার আগের বউ এত ভালো, পরের বউ এত খারাপ কেন? উনি বলেছিলে, ভাই রে জাকাত। আমি বললাম, তার মানে? বলে, এই পরের বউ আগে আসলে ওই সত্যি, আর ওই আগের বউ পরে আসলে ওই জায়গায় ঘুরে ও কষ্ট, কারণ বুড়ো বয়সে বউ হিসেব দেখছে। কারণ ও সময় তো মন্ত্রের কাজ চোখ গুল্লিতি শান্তি হয়েছে, জন্মের হিসেবে মানুষ দেখেছে। তাই ওনার লেখা গানগুলো উনি এমন ঋষি দোষটা যে কোনো জায়গায় ভুল ধরবেন, অনেকে উল্টো পাল্টা গায়, কিন্তু দেখেন ছন্দের মিল, ছন্দ পতন নাই। কত শত যাত্রী দিবা কি বা রাত্রি, বেলা কি অবেলায় অন্তস্থ, ভব পারাবার হতেছে পার, তোমার দেওয়া খাওয়ার নাই, যদি ঘুমিয়ে থাকে সংসার মায়ায়, ওই আর এক অন্তস্থ। মিলিয়ের কায়দাটা দেখে আমরা ডাক দিয়ে জায়গায়, আরে দিনের পরে দিন চলে যায়, দিন ভালো ভালো, দিনের পরে দিন চলে যায়, দিন দিনের পরে দিন চলে যাচ্ছে। দেখেন ভাষার অনুপ্রাস কাকে বলে? দিনের পরে দয়ের রশ্মি না দিন, এই দিন মানে দিবা, দিনের পরে দিন মানে একটা দিনের পরে আর একটা দিন চলে যায়, দিন দয় দিন কি না মধ্যম না, দিন মানে নিচু অজানা মানুষ নিজেকে বলছে। তাই দিনের পরে দিন চলে যায়, দিন আমি দিন তবু নাহি ফিরে যাই, ধুলা খেলায় কেটে গেল জীবন, বেলা বেশি নাই। ও
গেছি না হটে গেছি, পিছিয়ে গেছি। ও বিজয় দাদুকে, দাদু তুমি পাগল, তুমি যদি পাগল হও তাহলে আমরা। বিজয় সরকার বলেছিল আমি পাগল, কেন জানিস? আমার একটা গানে প্রমাণ আছে। কোনটা? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? তোমায় বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। কেহ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করে আহ্বান। তোমায় কেউ কয় খোদা, কেউ জিহোদা, কেউ কয় পাতিয়া। গাইলাম জীবন ভরিয়ে মুখস্থ গান, মুখ বোলাটিয়া বলে। কারণ এই আমার মুখস্থ গান। তার কারণটা কি? আমি সর্বশাস্ত্রে শুনিবারে পাই তোমার নাকি মাতা পিতা নাই। তোমার নামকরণ কে করিয়াছে বসে ভাবিতে। আমাদের মা বাবা আমার নাম রাখছে, তাই না? তা তোমার তো কোনো জায়গায় মা বাবা নাই, তাহলে তোমার নামটা কে করেছে, রেখেছে? তুমি যে আল্লাহ, খোদা, গড, ভগবান, পাতিয়া, জিহুদা কে রেখেছে? তাই সর্বশাস্ত্রে শনিবারে ভাই তোমার নাকি মাতা পিতা নাই। তোমার নামকরণ কে করিয়াছে বসে ভাবি তাই। তুমি নামি কি অনামি হেসাই, আমরা তার বুঝি বাকি। শেষ বলে বললেন পাগল বিজয় বলে মনের কথা কই। আমি পাগল হলাম ওই বুঝে কি জেনেছি তিনি আল্লাহ, খোদা, গড, ভগবান, হিসাব করে দেখি তাই। আমার জানার অনেক বাকি, পূর্ণ জানা হয় না। তাই জানা অজানার সংঘাতে পড়ি আমি পাগল। পাগল বিজয় বলে মনের কথা কই। আমি খালি ভাবের পাগল নই, শুধু গোল বেঁধেছে মনের মাঝে, কাজেই পাগল হই। আমার বুকে জানা, মুখে তাই কই, কাটা কান চুলে ঢাকা। শান্ত মনে উঠে গেছি কতবার, বললাম তারি ধরে ভালো করিয়ে বুঝো তুমি এই ধর্ম সংসারে। ওগো নরেন দত্ত অন্তর মাঝে গো, ও আমার জাগিয়াছে ভাবো, তোমায় বিবেক আনন্দ করবো, বিদেশে পাঠাবো। তুমি জাতির মুখ উজ্জ্বল করবে গো, বলি তোমার বরাবরই। একদিন লোকে বলবে তোমায় বেদান্তের কেশরী। তুমি ব্রহ্মচারী হয়ে জানি গো ঘুরবে বসুধায়, আবার তুমি চলে যাবে সপ্তর্ষি মণ্ডলের গায়ে। তুমি সপ্ত ঋষির একজন ঋষি। আমি বলি বারে বারে, কিন্তু জগতে এসে ষড়ঋতুতে কেন তোমায় ধরে? এই ষড়ঋতুর ষড়যন্ত্রে গো তুমি সায় দিও না কখন। ভালো করে তোমার কাছে তাই আমি করে যাই বললাম। তোমায় অনেক কথা বুঝালাম বাবা,
অশিক্ষিত মানুষ, তাই আমি এবার তুমি কি বুঝেছ কি বলছো তাই দেখিতে চাই। তোমার সাথে এবার আমার হবে শেষের আলাপন। মুখোমুখি আসরেতে আমরা দাঁড়াবো দুই পক্ষ। আমি জানবো জালাম কি বুঝেছ, আমায় জবাব দেবে। এমনি ভাবে গুরু শিষ্যের মিলন হয়ে যাবে, গুরু শিষ্যের মধুর মিলন গো হবে আজ হেতাই। বসে বসে শ্রবণ করবে যত সুখী জয়। আমরা গুরু শিষ্য মিলে যাব, রইব না আলাদা। এই জন্য আসলে হবে আমাদের গুরু শিষ্যের সমাচার। এসো এসো নরেন দত্ত ডাকতে বারে বারে। আমি এত সময় বললাম তুমি কি বুঝলে সংসারে। এরপরে তুমি জানো কষ্ট পেয়ে শিষ্যের হল জানিয়ে বসে বসে শ্রবণ করবেন যত চিন্তা করবো। আমার নরেন দত্তকে আমি ব্রহ্মচারী সাজাবো, এই তো অন্তর মাঝে আছে বটে ভাবো। তবে কেন আরো বেশি বলতে যাই, আসরের মাঝে আমার নরেন দত্ত চাই। একটা গান দূর ওসব কি আমার কি বউ দিছে নাকি কোনটা ও সব বলতো মনে নাই কতি পারি বুঝছেন। এমন এক জ্বালা মায়েরাও শোনে। আমার গলা তো ভালো না, বাড়িতে কোনোদিন আমার গান শুনি। আমার ছোট মেয়েটা ও ক্লাস 2-তে যখন পড়ে, কথা বলে না, ওই সময়ও আমার গান শুনতে গেছে। সবাইকে নিষেধ করেছি কোনোদিন আমার গান শুনতে যাবো না। আমার বউ কয় যে যাবো না কেন, আমি বললাম তুমি যেদিন গান শুনতে গেলে ওই দিন ঠাকুর ডাকার কেউ থাকলো না। সেদিন যদি আমার গান শোনা খারাপ হয়ে যায়, আর যদি তোমার সামনে লোকে বলতে বলতে যায় যে কি সাতা গাইছে ওই মোটা শালা, তো কিরম থাকবে না। কয় যে সে তো সমস্যা, তাহলে তাদের বাড়ি বসে ঠাকুরই ডাকো, বাড়ির পাশে গান যেন ভালো হয়। কিন্তু আমার ছোট মেয়ে রাজি রয়েছে, 2 কেজি বাদাম লইয়ে বইছে। এরাও কিনে দিচ্ছে, শ্রোতারাও কিনে দিচ্ছে। ক্লাস 2-তে পড়া মেয়ে ওই জায়গায় বসে খাচ্ছে। আমি চোখতে ইশারা করবো, আমার দিক চাচ্ছেই না। আমি যখন আসরে গানে মেতে গেছি বলি সবার কাছাকাছি বাড়ি চলে গেছে। সেদিন আমার গলাটা আরো ভাঙাছে। বাড়ি যাই বললাম যে মা তুমি আমার গান শুনতে গেলে কেন? কয় যে তোমারে নিষেধ করিস, আমারে তোর করো। তা তুমি তো গান বোঝো না, কবি গান। বলে বুঝি বাবা। কি শুনলে? কয় যে রাগ করবা না। আমার গান গাবো না, না বাবার গান গাই। বাবলা বনের ফাঁকে ফাঁকে ওই আকাশে কত কথা ভাসে মোর মনে ভাসে।
রসিক বিজয় গান গাইতে যাচ্ছে গুরু শিষ্য। বিজয় বাবু সামনে, গুরু কিভাবে শিষ্যকে শিখায় দেখেন। 4.5 মাইল পথ হাঁটিয়ে যাইয়ে পিরোজপুরের গান তো সকালে ভোরে শুরু হয়, বিকালে ছেড়ে দেয়। আগের দিন সন্ধ্যাবেলায় হেঁটে যাচ্ছে, তখন রাস্তাঘাট ভালো না, পানসি থেকে নেমে মাঝিদের রেখে সামনে বিজয় সরকার গুরু, মাঝখানে দল, পিছনে রসিক সরকার। পূর্ণিমার চাঁদ বাবলা গাছের ফাঁক দিয়ে আলো পড়ছে রাস্তার পারে। উনি এই বাবলা বনের ফাঁকে ফাঁকে চাঁদ ভাসে ওই আকাশে, কত কথা ভাসে রে মোর মনে ভাসে, আমার গোপন প্রাণে স্বপন তোলা দিল দক্ষিণ বাতাসে। 15 বার গাইছে আর বল ভাসছে না। দোয়ার বক্তর রাস্তার পরে হারমোনিয়াম খুলে রসিক বাবু গাচ্ছে, সুরটা শুনি ওরা হারমোনিয়াম ডোল খুলিয়ে নিয়েছে। দূর গ্রামে 2.5 মাইল দূর, তখন গ্রামের মানুষ লণ্ঠন নিয়ে রসিক বাবুর সুর শুনিয়ে, তখন লণ্ঠন হেরিকেন না, 200-250 মানুষ প্রত্যেকের হাতে লণ্ঠন এসে এই বাবলা গাছে ঝুলাইয়া দিয়ে ওই রাস্তার ঘরে ফ্রি আসন বসাইছে। বিজয় বাবু লইছে রাগ। এখন শ্রোতা রইছে, ইশারায় বলতে হবে। বিজয় বাবু বলল, মানে তোকে রসিক শাসন করা উচিত, আমি গুরু তোরে শাসন করতে পারি। রসিক সরকার হিন্দু সমাজের নিয়ম আছে, 1 হাত দিয়ে প্রণাম করলে নিজের পুণ্য শেষ হয়। তাই বিজয় বাবু একদিন প্রশ্ন করেছিল, তুই 1 হাত দিয়ে প্রণাম করিস কেন, আমি তোর গুরু? বলে, গুরুদেব আমি তোমাকে প্রণাম করি। করিস না? না আমি তো গুরু না। হ্যাঁ গুরু, আমাকে প্রণাম করিস না? না। বলে, তোর সব কিছু বৃথা। বলে, তা হবে কেন গুরুদেব? আমি প্রণামের চেয়ে বড় কিছু করি। কি করিস? বলে, গুরুদেব প্রণাম করবো কেন, ওর চেয়ে বড় কিছু পাওয়া গেলে। কি? বলে, 1 হাত দিয়ে তোমার চরণ তৈরি করে আমার দ্বিদলে স্পর্শ করে চুমু খাই। তাই ওইভাবে কর গুরুদেব, গুরু কৃপাহীকে বলেন। উনি ইশারায় বললেন, মানে আমি যা বলবো তারপরে তোর বল লিখতে হবে। এর মধ্যে একটা পাখি, রাত জাগা পাখি, সন্ধ্যার বেলায় কিসির মিচির ডেকে আর এক গাছে বললো। উনি দেখালেন, গুরু দেখাচ্ছে শিষ্য। ওই নিয়ে বল, বাবলা বনের ফাঁকে ফাঁকে চাঁদ হাসে ওই আকাশে, কত কথা ভাসে রে মোর মনে ভাসে, আমার গোপন প্রাণে স্বপন দোলা দিল দক্ষিণ বাতাসে। রসিক সরকার দেখলো ওই পাখি, উনি নমস্কার করে বললেন যে গুরু কৃপাহীকে গাহিল সুরিলা পাখি কাজলা নদীর তীরে, নাচিল উল্লাসে বায়ু কোন সাথে ঘিরে। যা বলিছে তাই। গাহিল সুরেলা পাখি কাজলা নদীর তীরে, নাচিল উল্লাসে বায়ু কোন সাথে ঘিরে। আমি একা ভাসি, আমি একা ভাসি, আখি দিলে একা ভাসি, আখি দিলে যেমন কারা সারা আসে। কত কথা ভাসে আমার মনে ভাসে, বাবলা বনের ফাঁকে ফাঁকে চাঁদ হাসে ওই আকাশে, কত কথা ভাসে আমার মনে ভাসে। বিজয় বাবু হাসতে গিয়েও থেমে গেলেন, আগে বাহবা দেব না। পূর্ণিমার চাঁদ নদীর জলে পড়ি ঢেউয়ে তরঙ্গে খণ্ড বিখণ্ড হচ্ছে। উনি দেখালেন। রসিক সরকার হেসে ধরলেন, নদীর জলে ঢেউয়ের দোলায় লক্ষ মানিক জলে, জ্যোৎস্না পরি পরশ বুলায় রাতের ফুল। নদীর জলে ঢেউয়ের দোলায় লক্ষ মানিক জলে, জ্যোৎস্না পরি পরশ বুলায় রাতের ফুল। ও কাঁদে পরাণ পাখি, কত কথা ভাসে আমার মনে ভাসে, বাবলা বনের ফাঁকে ফাঁকে চাঁদ হাসে ওই আকাশে, কত কথা ভাসে।
উনি দেখালেন শ্রোতারা দেখছে, মানে আমাকে তুমি পেলে কোথায়, আমার মতো বিজয়বাবু বাৎসব দিয়ে জল ছেড়ে বললে, এমনি সে এক মধুর সাথে বকুল বনের সাথে চলার পথে ক্ষণিক দেখা হলো। এমনি সে এক মধুর সাথে বকুল বনের সাথে চলার পথে ক্ষণিক দেখা হলো। ও সেদিন আধো কমলা বনের ফাঁকে ফাঁকে চাঁদ হাসে আকাশে, কত কথা ভাসে আমার মনে ভাসে। চৈত্র মাসের দিন তো ঝড় শুরু হয়ে গেল, যে যার মতো সরিয়ে গেল। ওই গানার গান গাইলেন কখন? ওই 3 বল গাইতেন। বিজয়বাবু মারা গেলে ও শেষ বলটা দিলেন রসিক রসিক বয় কয় আজ বসে রই আকাশ মানে চেয়ে স্মৃতি ফুলের মালা গাঁথি ব্যথা। রসিক কয় আজ বসে রই আকাশ মানে চেয়ে স্মৃতি ফুলের মালা গাঁথি ব্যথার গান। কবে আসবে আশার, কবে আসবে আশার, করিবে আশার, করিবে ভাঙা প্রবাসে। কত কথা ভাসে আমার মনে ভাসে, কমলা বনের ফাঁকে ফাঁকে চাঁদ হাসে আকাশে, কত কথা ভাসে আমার মনে ভাসে। তাহলে এবার মিলন গাইলাম। আমার চোখে যারে